কুসুম আয়ুষের ফুলশয্যার ঘরে গিয়ে এবার হানা দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শত চেষ্টা করা সত্ত্বেও যখন কিনা কুসুম এবং আয়ুষকে এক করতে ব্যর্থ হয়ে পড়ে ঈশান এবং অনুশ্রী, ঠিক সেই মুহূর্তে মাঝরাতে ঘুম ভাঙানোর জন্য মীনাক্ষী যখন ইন্দ্রাণী গাঙ্গুলির রুমে এর কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে দিদিকে দিদি সর্বনাশ হয়ে গেছে, আজকে যা তোমাকে আমি সচ্চোখে তোমাকে দেখাবো সেটা দেখার পর হয়তো বা তুমি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে যে তুমি যাকে কিনা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, আজকে সেই ছেলেই তোমার সঙ্গে এত বড় একটা ঠকবাজি কাজ কী করে করতে পারলো। কিন্তু তা সত্ত্বেও আমার যে আর কোনো রকম কোনো পথ ছিল না তোমার ছেলেকে হাতে নাতে ধরার জন্য। আমি আয়ুষের ঘরে কুসুমকে যেতে দেখেছি, তাও আবার রীতিমতো ফুলসজ্জার আর জন্য বউকে যেরকমভাবে সাজানো হয় ঠিক সেইভাবে করে অনুশ্রী সাজিয়ে গুছিয়ে আয়ুষের রুমে নিয়ে গিয়েছে এবং আয়ুষ এবং কুসুমের আজকে ফুলসজ্জা হতে চলেছে। এই সমস্ত কথা আমি যে শুধুমাত্র মুখে বলছি সেরকমটা নয়, তোমাকে আমি আজকে হাতে নাতে প্রমাণ দেবো। ঠিক সেই সময় এই কথাটা রাজশেখর গাঙ্গুলি শুনতে পেরে যাওয়া মাত্রই যখন কিনা রাজশেখর গাঙ্গুলি ভয় পেয়ে যায় এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, বারবার করে এদেরকে সাবধান করা সত্ত্বেও এরা কী করে এরকম ছেলে মানুষগুলো করে সেটা তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে মীনাক্ষী তুমি কী না কি দেখে ফেলেছো, সেই সমস্ত কিছু নিয়ে উল্টোপাল্টা মন্তব্য তোমার না করলেই কি নয় বলো তো, তুমি কি কোনোদিনও চুপ করে বসতে পারবে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী যখন বলতে থাকে যে দাদা আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমি দিদির পায়ের জুতো মাথায় করে নিয়ে ঘুরতেও রাজি আছি, কিন্তু আজ আমি কোনো মতে মিথ্যে বলছি না। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে আয়ুষের ঘরে যাওয়ার জন্য জেদ করতে থাকে, ঠিক সেই সময়ই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ ওর সঙ্গে পারবো না, আমাকে তুমি যেতে দাও বরঞ্চ। ঠিক সেই সুযোগেই রাজশেখর গাঙ্গুলি যখন কিনা ঈশানকে ফোন করে বলতে থাকে যে আমাদের বাড়িতে আমাদেরই চোখকে ফাঁকি দিয়ে তোমরা ফুলসজ্জার আয়োজন করেছো আয়ুষ এবং কুসুমের, এবং এই সমস্ত কিছু তোমরা আমাদের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো, তোমার কাকিমণি চোখকে কোনো মতে ফাঁকি দিতে পারোনি। এবার তোমার কাকিমণি আমাদের কাছে এসে রীতিমতো জেদ ধরে বসেছে যে করেই হোক না কেন আয়ুষের ঘরে গিয়ে এখন কুসুমকে ও হাতে নাতে ধরবে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তোমাদের আর পালানোর কোনো রকম কোনো উপায় নেই, এবার আজকে কী করে এই সমস্ত পরিস্থিতি সামাল দেবে সেটা তোমরা বুঝে নাও। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে কিন্তু বাবা এই মুহূর্তে তো কারোর পক্ষে জেগে থাকা সম্ভব ছিল না, তাহলে এই সমস্ত কিছু কী করে হলো। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে যাই হয়ে যাবে কেন এই সমস্ত কিছু যখন বাবা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আমাদেরকে যে করে হোক না কেন ভাইরা এবং কুসুমকে এখান থেকে সরিয়ে দিতে হবে এবং ভাইদের গোটা রুমটাও পরিষ্কার করে ফেলতে পারবে, কিন্তু ঈশান আমাদের সময় একদমই কম হাতে। ঠিক সেই সময় কুসুম এবং আয়ুষ যখন কিনা অনেকটা কাছাকাছি চলে আসে এবং আয়ুষের হাতে যখন কিনা কুসুম বলতে থাকে কথা দিয়ে যে আমি কোনোদিন আপনার হাত ছেড়ে যাবো না ছোটো সাহেব। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমের জন্য আনা সেই রিংটা কুসুমের হাতে পরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই কাছাকাছি আসতে নেবে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন ফোন করে বলতে থাকে যে বাড়িতে সর্বনাশ হয়ে গিয়েছে, মা কাকিমণিকে সঙ্গে করে নিয়ে তোর রুমের দিকেই এগোচ্ছে, যে করে হোক না কেন জাদুঘরকে সেখান থেকে সরিয়ে ফেল এবং তোদের রুমটা পরিষ্কার করার যে করে হোক না কেন চেষ্টা কর, আমরাও সেখানে পৌঁছচ্ছি, কিন্তু যে কোনো মূল্যে হোক না কেন আজকে তুই এবং জাদুঘর কোনো মতে একসঙ্গে যাতে ধরতে না পারি সেই ব্যবস্থা করতে। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।